যারা লুটপাটকারী বড় বড় পাওয়ারওয়ালা, এই লুটপাটকারী পাওয়ারওয়ালা আমলা রাজনীতিবিদ যারাই আছে, এই সাধারণ ব্যবসায়ীরা এই ভোগান্তি থেকে বের হইতে পারবে না। সাধারণ ব্যবসায়ীরা বেশিরভাগ ভোক্তা শ্রেণীর সাথে সরাসরি সম্পৃক্ত সব কিছুর সাথে। এদেরকে নিরাপদ করতে হইলে আগে আপনার বড় বড়দেরকে তাদের আইনের আওতায় আনতে হবে, সিস্টেমের ভিতরে আনতে হবে, ডিসিপ্লিনের ভিতরে আনতে হবে। এনবিআরের চেয়ারম্যানই বলেন, মন্ত্রী বলেন, তারাই এক টেবিলে বসে এক জায়গাতে খাওয়া দাওয়া করতে পারেন, কথাও বলতে পারেন। কিন্তু সাধারণ যারা ব্যবসায়ী, যেটা সবচেয়ে বেশি একটা দেশের, এই সাধারণ ব্যবসায়ীরা তারা এইগুলি আতঙ্কিত হন। আনোয়ার হোসেনের কাছে শুনে আসি যে কখন ব্যবসায়ীরা আতঙ্কিত হন বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে কিনা। ধন্যবাদ। আজকের এসি টেলিভিশনের এই লাইভ প্রোগ্রামে আমাদের সহ আলোচক, আমাদের আগের যে এনবিআরের চেয়ারম্যান সাহেব এবং আমাদের বন্ধু ভাই লিয়াকত আলী ভূঁইয়া মিলন ভাই, তাদের সহ যারা দর্শক আছে সবাইকে আমন্ত্রণ জানিয়ে বলছি, আতঙ্কিত ব্যবসায়ীরা হয়, বড় ব্যবসায়ীরা খুব একটা আতঙ্কিত হয় না। যারা বড় বড় ডিল করে, বড় বড় ইন্ডাস্ট্রি করে, বড় বড় ব্যাংকের মালিক এবং ব্যাংক তাদের পকেটে থাকে, তারা তেমন একটা আতঙ্কিত হয় না। তাদের ফোকাসটা প্রভাবশালী ফোকাস। তারা কথা বলতে পারেন, এনবিআরের চেয়ারম্যানই বলেন, মন্ত্রী বলেন, তারাই এক টেবিলে বসে এক জায়গাতে খাওয়া দাওয়া করতে পারেন, কথাও বলতে পারেন। কিন্তু সাধারণ যারা ব্যবসায়ী, যেটা সবচেয়ে বেশি একটা দেশের, এই সাধারণ ব্যবসায়ীরা তারা এইগুলি আতঙ্কিত হন। ক্ষুদ্র মাঝারি পর্যায়ে যারা, ক্ষুদ্র মাঝারি পর্যন্ত তাদের সব কিছু হলো পরিমিত। আমি গত সপ্তাহের দেখি ওই ইনকাম ট্যাক্সের যে একটা পার্ট আছে, সেইখানে আমরা বসছিলাম। ওখান থেকে বলা হলো যে টিআইএন নাম্বারধারী যারা আছে তারা রিটার্ন সাবমিট করে মাত্র 40%, 60% করে না। তো এখন এইটার কি আপগ্রেড করা যাইতো না? যারা টিআইএন নাম্বার নেয় তারা কে কোথায় আছে, কেন করে না, কি করে না, সেগুলি নিয়েও তো কথা বলা যায়। কিন্তু দেখা যায় যে যেহেতু তাদের টিআইএন নাম্বারটা বিভিন্ন কাজে নিতে হয়, এখন এমন অবস্থা হয়েছে পাসপোর্ট করলেও সেখানে নাকি ম্যারেজ সার্টিফিকেট, তাও আবার সবার ম্যারেজ সার্টিফিকেটের সেটা অ্যালাউ হয় না। মানে নিত্য নতুন সব কিছুই কঠিন থেকে কঠিনতর হচ্ছে। আর এই কঠিনতর যাচ্ছে কারা? যারা যে মধ্যম শ্রেণীর ব্যবসায়ী, যারা মিডিয়াম অ্যান্ড স্মল, এই ব্যবসায়ীরা যখন আতঙ্কিত হয় তখন হলো আতঙ্কটা সব জায়গায় ছড়িয়ে যায়। তা আমরা মনে করি যে প্রত্যেকটা জায়গাতে, যেমন আপনারা বদিউল আলম সাহেবের সময় বললেন যে ওই সময় অনেক ট্যাক্স বা ব্ল্যাক মানি হোয়াইট করার একটা প্রবণতা খুব ছিল। ওই সময় আপনাদের জন্য ছিল না। ওই সময় 111-এর চাপে এই আর্মিদের প্রচণ্ড চাপ ছিল। একজনকে জেলে ধরে নিয়ে গেছে, কার অ্যাকাউন্টে কত আছে সেইগুলো ঢুকাইতেছে। এখনও অনেকে বলতেছে যে আমার সেই টাকাও পাইনি। এই সময় ওই সময়টা এইরকম ছিল। এখন তো আর বড়দের ধরে না, এখন ধরে হলো মাঝারিদের। বড়রা সবসময় পার পেয়ে যাচ্ছে। তার কারণ আমরা বাংলাদেশ ব্যাংকই বলেন, অন্যান্য ব্যাংকই বলেন, কি দেখি দেশের অর্থনীতির মূল যে বিষয়টা সেটা হলো ব্যাংকিং নির্ভর অর্থনীতি। সেই ব্যাংকিং নির্ভর অর্থনীতিতে এখন হয়ে গেছে ব্যাংকের নাম শুনলেই আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে। এমন একটা সেক্টর নাই বা এমন একটা ব্যাংক নাই যেখানে আতঙ্কের মধ্যে না আছে। আমরা তো হাতে গুনে বলে দিতে পারি কতগুলি ব্যাংক একীভূত হতে চাচ্ছে, আবার কেউ বলছে যে না আমরা হব না। এই যে খেলা আর এই যে এইগুলির ভিতরে বিষয়টা হলো অর্থনীতি নিয়ে। এই অর্থের সাথে সম্পর্ক তো এইগুলির সাথে সবচেয়ে বেশি, ব্যাংকের সাথে অর্থের সাথে সম্পর্ক বেশি। আর সেই ব্যাংকিং ব্যবস্থা যখন ধসে পড়ছে তখন আপনি একদিকে পারবেন না আপনি ঠিকভাবে বিজনেস করতে, ইম্পোর্ট করতে, অন্যান্য জিনিসপত্র আনতে পারবেন না, ব্যাংকে টাকা জমা রাখতে গেলে বিভিন্ন রকমের প্রবলেম। এটা আমি বারে বারে বলছি, মিডিয়াম অ্যান্ড স্মল এই বিজনেসম্যানদের জন্য আমি কথাগুলি বলছি। আর বড়রা কি হচ্ছে, সব টাকা নিয়ে যাচ্ছে, কেউ আর ফেরত দিচ্ছে না, তাদের টাচও করতেছে না। এই পরিস্থিতিতে আপনি টাকা নিয়ে যাওয়ার কথা বললেন, কালো টাকা সাদা করার যে সুযোগের বিষয়টি আসছে,
এটিতে আসলে কোনো উপকার আসবে কি না? কালো টাকা সাদা যাদের জন্য বলে তারা ওই রকম ভাবে করে না, কালো টাকা ওইভাবে কখনোই করে না। তারা বরঞ্চ এই দেশে সাদা করার থেকে বিদেশে প্রপার্টি কিনে রাখা তাদের জন্য নিরাপদ। তারা মনে করে যে আজ হোক কাল হোক আমাদের এই বাংলাদেশ বুঝি একেবারেই এমন একটা পর্যায়ে যাবে, উনরা তখন ফ্যামিলি নিয়ে সব কিছু নিয়ে টাকা পয়সা নিয়ে ওখানে আরামে এসে খাবে। এইগুলি চীনা, এই সমস্ত মুখগুলি চীনা, কিন্তু এদের হাতে সম্পদের পরিমাণ বেশি। তো এখন আপনি এই কালো টাকা সাদা করার জন্য সরকারে দিতে পারে, তার একটা সদিচ্ছা থাকে যে তোমরা যেইভাবেই এই আর্ন করছো না কেন, আনফেয়ারনেস আর্ন করছো, সেইটা অন্তত লিগ্যাল সিস্টেমের ভিতরে আসো, এই দেশে ইনভেস্ট করো, এই দেশে হোয়াইট করো, আমরা তোমাদেরকে সুযোগ দিচ্ছি। এটা সব সরকারে থাকে এরকম, স্পেশালি বর্তমান সরকার তো এগুলি চাচ্ছে। কিন্তু এগুলি করলে কি আসে? এরা চোরে না শুনে ধর্মের কাহিনী, পুরানো একটা কথা আছে না, এই রকম। এখন আমি আর ওই যে একটা রবি ঠাকুরের একটা দুইটা লাইন না বললে হয় না, সেটা হলো যে কেন আছে সবে নীরবে, তারকা না দেখি পশ্চিম আকাশে, প্রভাত না দেখি পূরবে। আমরা এখন এমন একটা স্টেজ নীরব হয়ে আছে, তার কারণ আমরা তারকা পশ্চিম আকাশে তারকাও দেখি না, আর সকাল হবার যেই আভা, সেই প্রভাতের আভাটাও আমরা খুব একটা দেখতেছি না। বারে বারে ওই জায়গাটা যদি ঠিক না করে যারা লুটপাটকারী, বড় বড় পাওয়ারওয়ালা, এই লুটপাটকারী পাওয়ারওয়ালা আমলা রাজনীতিবিদ যারাই আছে, এই সাধারণ ব্যবসায়ীরা এই ভোগান্তি থেকে বের হইতে পারবে না। সাধারণ ব্যবসায়ীরা বেশিরভাগ ভোক্তা শ্রেণীর সাথে সরাসরি সম্পৃক্ত, সব কিছুর সাথে। এদেরকে নিরাপদ করতে হইলে আগে আপনার বড় বড়দেরকে তাদের আইনের আওতায় আনতে হবে, সিস্টেমের ভিতরে আনতে হবে, ডিসিপ্লিনের ভিতরে আনতে হবে, তারপরে করতে হবে। না হলে আমি যেটা আমার মুখ, আমার কথা আপনি বন্ধ করে দিতে পারেন, কিন্তু আমার চিন্তা তো বন্ধ করতে পারবেন না। আমি যা বুঝার, যা জানার, সেইগুলি আমি বুঝে যাই, জেনে যাই। আপনি যেইভাবে আমাকে বুঝান না কেন, আপনি আইন কানুন দিয়ে বুঝাবেন, আপনি পাওয়ার অ্যাপ্লাই করে বুঝাবেন, আপনি মাসেলম্যান দিয়ে বুঝাবেন, সব আমি চুপ হয়ে গেলাম। কিন্তু আমার ভিতরের যেই উপলব্ধি, সেই উপলব্ধি আপনি আমাকে ঠেকাতে পারবেন না।